শ্যামলীর কাণ্ড দেখে খুশি হয়ে গেল অনিকেত। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অনিকেত কথা বলতে থাকে শ্যামলীর সাথে আর বলে, শ্যামলী, গাড়ির চাবিটা যে আমি কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না। শ্যামলী তখন বলে, কি বলছেন স্যার, আপনি যে কি বলেন না, আপনার মতন এত বিচক্ষণ মানুষ কখনো জিনিস হারাতে পারে? এই যে আপনার গাড়ির চাবি। অনিকেত তখন বলে, আপনি কোথা থেকে পেলেন? শ্যামলী বলে, এ আর এমন কি ব্যাপার, আমি ঠিক জোগাড় করে নিয়েছি, নিন ধরুন আপনার গাড়ির চাবি। আপনি যখন এই যে অহনাকে গাড়িতে তুলতে যাচ্ছিলেন তখন আপনার পকেট থেকে আমি সরিয়ে দিয়েছি। আর এটা শোনার পর অনিকেত তো পুরোই চমকে যায় আর বলে, কেন আপনি এরকমটা করতে গেলেন কেন? শ্যামলী তখন বলে, কেন করব না বলুন তো স্যার, যখন দেখতে পাচ্ছি চোখের সামনে একজন পুরোপুরি নাটক করে যাচ্ছে তখন সেই নাটক থেকে তো আপনাকে বাঁচাতে হবে, তাই না? অনিকেত বলে, নাটক? কিসের নাটক? শ্যামলী তখন বলে, আছে অনেক কিছুই আছে যেটা আপনি জানেন না। আর এই অহনার কিচ্ছু হয়নি, ও তো এমনি পড়ে যাওয়া নাটক করছিল, আপনি কিচ্ছু জানেন না। অনিকেত তখন বলে, কে বলেছে? আপনি নিজের চোখে দেখেছেন? শ্যামলী তখন বলে, নিজের চোখে দেখেছি বলেই তো কথাটা বলতে পারলাম, তাহলে কি করে বলতে পারতাম বলুন? অনিকেত বুঝতে পারে না শ্যামলী এটা কি করে বুঝতে পারলো। শ্যামলী তখন বলে, আমি নিজে সিসিটিভি ফুটেজ চেক করিয়েছি আর তখনই দেখতে পেয়েছি, তাই জন্যই তো বললাম, না হলে কি আর বলতাম বলুন তো? তখনই অনিকেত বলে, শ্যামলী, আপনি যখনই জানতে পেরেছিলেন তখন আমাকে বললেই হতো, এইরকমভাবে ছলা কৌশল করার কি দরকার ছিল? দেখুন, এবার যখন আপনি কোনো অহনার কোনো ছলচাতুরি জানতে পারবেন তখন কিন্তু আগে আমাকে জানিয়ে দেবেন, কেমন? আপনার মুখের কথাটাই আমার জন্য যথেষ্ট। দেখুন, আপনাকে আমি বিশ্বাস করি, ভরসা করি, আপনি যে কোনো খারাপ কাজ করবেন না সেটাও আমি খুব ভালো মতন জানি, তাই এই সমস্ত করবার কোনো দরকার নেই। শ্যামলী তখন বলে, স্যার, আমি একটা কথা বারবার করেই বলছি, অহনা যদি আপনার ক্ষতি করতে চায় সেটা আমি মেনে নেব না, কোনোভাবেই নয়। এর মধ্যেই মন্দারের চিকিৎসা চলছে, মন্দারকে সুস্থ করতে ডাক্তার অনেক চেষ্টা করতে থাকে। ডাক্তার অপারেশন সাকসেসফুল করে বাইরে বেরিয়ে আসে। মন্দারের কি অবস্থা জিজ্ঞেস করে রোহিণী। ডাক্তারবাবু বলে, কপাল ভালো, তাই গুলিটা সাইড দিয়ে বেরিয়ে গেছে বলেই এখন সুস্থ হয়ে উঠছে, আর একটু রেস্ট নিলেই সুস্থ হয়ে যাবে। তখনই রোহিণী বলে, থ্যাংক ইউ ডাক্তারবাবু, আপনি যদি চিকিৎসা না শুরু করতেন তাহলে মন্দারকে বাঁচানো যেত না। এরপরেই মন্দারের চেলাচামুন্ডারা বলে, ডাক্তারবাবু, আমরা মন্দারকে নিয়ে এক্ষুনি এখান থেকে চলে যাব। ডাক্তারবাবু বলে, অসম্ভব, এই রকম পেশেন্টকে নিয়ে গেলে বাঁচার চান্স কিন্তু থাকবে না। তখনই রোহিণী বলে, কেন, তোমরা নিয়ে যাবে কেন? এ কি? পূর্ণিমা তখন বলে, দিদি, এইভাবে রাখা যাবে না মন্দারদাকে, গুন্ডাগুলো জানতে পেরে গেলে এখানে অ্যাটাক করবে, বুঝতে পেরেছো? রোহিণী তখন বলে, ঠিক আছে ডাক্তারবাবু, আপনি ওষুধপত্রগুলো আমাকে বুঝিয়ে দিন, আমি ওকে ঠিক টাইমলি খাইয়ে দেবো। এরপর রোহিণীকে বুঝিয়ে দেয়, রোহিণী সবটা দেখাশোনা করতে থাকে। আর অন্যদিকে দেখা যায় শ্যামলী তো বাড়িতে চলে এসেছে। অনিকেত তখন বলে, যান, গিয়ে ফ্রেশ হয়ে নিন, অনেকটা ঝক্কি গেছে আপনার উপর থেকে। আপনি যদি আজকে গান না গাইতেন তাহলে হয়তো আরও বড় কোনো সর্বনাশ হতো। অহনা ম্যানেজ করার চেষ্টা করলেও হয়তো পারতো না। আপনি সত্যি অনেক বেশি ট্যালেন্টেড, এই কথাটা স্বীকার করতেই হচ্ছে। এরপর শ্যামলী চলে যায়। অন্যদিকে তৃষা সবটা শুনে নিয়েছে। এরপরে তৃষা ফোন করছে অহনাকে আর বলে, তুমি হয়তো এখনো বাড়িতে গিয়ে পৌঁছাওনি, আমি জানি তোমার সাথে প্রতিম আছে, তবুও আমি তোমাকে কতগুলো কথা বলবো যেগুলো তোমার শোনাটা দরকার। তুমি হ্যাঁ হু করবে না, চুপচাপ শোনো। এরপর তৃষা বলে দেয় শ্যামলী ঠিক কী প্ল্যান করেছিল, গাড়ির চাবি নিয়ে নেওয়া থেকে শুরু করে আটকে দেওয়া সবটাই। আর অহনা বুঝতে পারে এইভাবে খেললে শ্যামলীর সাথে পেরে ওঠা যাবে না, আমাকে অন্যভাবে ট্রাই করতে হবে, তবেই যদি কিছু করা যেতে পারে। এর মধ্যেই মনে মনে একটা কথাই ভাবতে থাকে অপরাজিতা, রোহিণী কবে ফিরবে বাড়িতে? সকাল হলেই রোহিণীকে ফোন করব, এছাড়া আর কোনো উপায় তো দেখতে পাচ্ছি না। তার মধ্যেই রোহিণী মন্দারকে ছাড়ানোর জন্য ব্যস্ত হয়ে গেছে। রোহিণী বলে, ডাক্তারবাবু, আমি ওকে নিয়ে যাচ্ছি। এরপরেই চেলাচামুন্ডারা বলতে থাকে, এই মন্দার তো আমাদের গুরু, আমরা যা সিদ্ধান্ত নেব সেটাই হবে, এই দিদিমণি বলার কে? তখনই একজন বলে, ও ভুলে গেলে তাই না, আমরা গুরুর চেলাচামুন্ডা হয়ে যেটা করতে পারিনি সেটা এই দিদিমণি করে দেখিয়েছে। সেই সময় যদি বন্দুক তুলে না মারতো ওদেরকে তাহলে কিন্তু আজকে মন্দারদা বেঁচে থাকতো না, সেই কথাটা বুঝি ভুলে গেছো? তখন আর গুন্ডাগুলো কিছু বলতে পারে না। এরপরই রোহিণী পূর্ণিমাকে তোলে, তারপর মন্দার আর তারপর রোহিণী। মন্দার রোহিণীর ঘাড়ে মাথা দিয়ে চলে যাচ্ছে। আর এর মধ্যেই ফোন করেছে অপরাজিতা আর বলে, কিরে রোহিণী, তুই বাড়ি আসবি কবে? রোহিণী তখন বলে, মা, আমি এখন এত সহজে বাড়ি যাব না, আমি পরেই যাব। আর ঠিক তখনই অপরাজিতা চেঁচামেচির আওয়াজ পায় আর জিজ্ঞেস করে, তুই কোথায় আছিস রে, এত চেঁচামেচি হচ্ছে? রোহিণী তখন বলে,
আমি যেখানেই থাকি না কেন আমি ভালো আছি। ওই একটা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের দল এসেছে তাই এরকম করছে, আমি ফোন রাখছি বলেই কেটে দেয়। এর মধ্যেই পূর্ণিমা বুঝতে পারে রোহিণী দিদি আর পালাবে না, সে পালাতে পারে না, এত কিছু করেছে আর সে নাকি পালিয়ে যাবে, এটা হয় কখনো? এর মধ্যেই শ্যামলী খেতে চায় না। টুম্পা তখন বলে খাবে না কেন? আরে বাবা, না খেয়ে থাকলে তো শরীর খারাপ করবে, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। কিন্তু শ্যামলী বলে না 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 না, আমাকে অত খাওয়াতে হবে না, আমার ভালো লাগছে না, আমি খাবো না। টুম্পা তখন বলে বেশ, আর জোর করবো না। এর মধ্যে অনিকেত বলে খাবেন না কেন? হ্যাঁ, কি হয়েছেটা কি আপনার? শ্যামলী বলে এত বকাঝকা দিলে কি আর স্যার খাবার নামে গলা দিয়ে? অনিকেত বলে আমি আবার কোথায় বকলাম আপনাকে? তখনই শ্যামলী বলে ওই যে অহনাকে নিয়ে কত কথাই না বললেন, তার জন্যই তো আমার ভালো লাগছে না। অনিকেত তখন বলে ওরে বাপ রে, কি এমন বললাম, সত্যি আপনি পারেনও বটে, আপনাকে না আর কিছু বলার মতন থাকে না। আচ্ছা বাবা, সরি। এর মধ্যেই শ্যামলী এগিয়ে যেতে চাইলে শাড়ির আঁচলটা একটা জায়গায় লেগে যায় আর তার জন্য আটকে গেছে। শ্যামলী আর এগোতে পারে না। শ্যামলী তখন ভাবে হয়তো অনিকেত আঁচলটা টেনে ধরেছে, কিন্তু না, পেছনে যখন তাকায় দেখে নর্মালভাবেই আটকে গেছে। আর এটা দেখার পর শ্যামলী যা কাণ্ড করে সেটা দেখে অনিকেত হেসে ফেলে আর বলে আপনি পারেনও বটে। এদিকে অহনা বেশি বেশি করে ড্রিঙ্ক করতে থাকে। অহনার বন্ধুরা বলে হ্যাঁ রে, তুই তো কোনোভাবেই অনিকেতদের কাছাকাছি যেতে পারছিস না, তাহলে কি হবে বলতো? আর তখন অহনা বলে কি আর হবে, একটা ব্যবস্থা করতে হবে। আরে সব সময় তো ছায়াসঙ্গীর মতো অনিকেতের সাথে রয়েছে ওই শ্যামলী, কিছুই তো করে উঠতে পারছি না। তবে হাল ছাড়ার মেয়ে আমি না, এমন কিছু করব না, দেখবি সব ঠিক হয়ে যাবে, শুধু সময়ের অপেক্ষা। ভাবছি কোনটা করা যায়। এই আমার একটা আইডিয়া এসেছে, সকালবেলায় অনেকে জগিংয়ে যায়, আর ঠিক তখনই যদি আমি যেতে পারি তাহলে আমি শ্যামলীকে পাবো না, এটাই সব থেকে মোক্ষম সময় হবে। এরপর মন্দারকে শুয়ে দেওয়া হয়েছে। আস্তে আস্তে মন্দারের জ্ঞান ফিরে আসছে। গুন্ডাগুলো বলে এই ম্যাডামের ওপর নজর রাখবেন, ম্যাডাম যেন পালিয়ে না যায়। পূর্ণিমা তখন বলে সত্যি তোমাদেরকে আর কিছু বলার মতন ভাষা নেই, এই ম্যাডাম চাইলে অনেক আগেই পালিয়ে যেতে পারত, কিন্তু যেভাবে গাড়ি চালিয়ে মন্দারদাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে সুস্থ করে নিয়ে এসেছে, তারপরেও তোমাদের মুখে এই কথাটা মানায় না। এরপর মন্দার জ্ঞান ফিরলে মন্দারের, রোহিণী তখন বলে কেমন আছো মন্দার? মন্দার তখন বলে আপনি এখনো পালিয়ে যাননি। এরপর পূর্ণিমা বলে পালিয়ে যাবে কি, দিদি তো তোমাকে বাঁচালো, ওই বন্দুকটা তুলে দিদি যদি ওদেরকে না মারতো তাহলে আজকে আর তুমি বেঁচে থাকতে পারতে না। মন্দার বলে আপনি গুলিও চালাতে পারেন? রোহিণী বলে মেয়েদেরকে আন্ডার এস্টিমেট করো না, আমি সব থেকে ভালো গুলি চালাতে পারতাম, তুমি জানো? হ্যাঁ, আমি প্র্যাকটিস করি না বলে ওর কাজ ছুঁয়ে বেরিয়ে গেছে, নাহলে ওর কান উড়ে যেত। আর এটা শোনার পর তো মন্দার রীতিমতো অবাক হয়ে যায়। এর মধ্যে সকাল হতেই অনিকেত গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে, আর ঠিক তখনই চলে এসেছে অহনা আর বলে আমাকে একটু নিয়ে চলো না অনিকেত। আর যেই না অহনা গাড়িতে উঠেছে, শ্যামলী পেছন থেকে একটা বড়সড় জিনিস দিয়ে বাড়ি মারতে থাকে অহনার মাথার পেছনে। আর এটাই স্বপ্ন দেখছে, আর এটা দেখা যায় ফ্লাওয়ার ভাসটা নিয়ে জোরে জোরে মারতে থাকে। আর তখনই প্রতিম এসে বলে কি ব্যাপার, তুমি এখানে মারছো কেন? তখনই শ্যামলী বলে এই প্রতিম দাদা আমাকে একটু গাড়ি চালানো শিখিয়ে দেবে। আর এটা শুনে তো প্রতিমের অবস্থা খুবই খারাপ হয়ে যায়, কারণ বুঝতে পারে প্রতিম এটা অন্তত সম্ভব নয়।